প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নাউন নিয়ে আলোচনা করব এবং তোমরা জানো যে নাউন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। নাউনকে আমাদের আসলে স্কিপ করার কোনো উপায় নেই। তো যাই হোক, আমরা আজকে নাউন নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি, হোয়াট ইজ নাউন? ওকে, তো আমরা সবাই জানি আ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, তাই না? আ নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ নাউন দ্বারা কি বোঝায়? নাউন দ্বারা কোনো কিছু নামকে বোঝায়। ওকে, নাউন দ্বারা কি বোঝায়? কোনো কিছু নামকে বোঝায়। এখন এটা হতে পারে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো আইডিয়ার নাম হতে পারে, ঠিক আছে? তো এই হচ্ছে নাউনের বেসিক ডেফিনেশন, আমরা সবাই জানি। তবে আমি একটা তোমাকে ডেফিনেশন বলছি, এটা তুমি আইডেন্টিফাই করার সুবিধার্থে এইভাবে মনে রাখতে পারো, যে আমরা এইভাবে মনে রাখবো যে দেখো, নয়নে যাহা দেখি তাহাই নাও। ওকে, কি বললাম কথাটা? যে নয়নে যাহা দেখি তাহাই নাও, অর্থাৎ চোখ দিয়ে আমরা যা কিছু দেখতে পাই সেগুলোর প্রত্যেকটাই কিন্তু নাউন। ওকে, তবে এক ধরনের নাউন আছে যেটাকে মানে দেখা যায় না, এটা ছাড়া বাকি সকল নাউনকে চোখ দিয়ে দেখা যায়। তো কি কি দেখা যায়? যেমন আমার হাতে কলমটা আছে, তাহলে কলমটা একটা নাউন, ঠিক আছে? আমাকে দেখা যায়, তার মানে আমি একটা নাউন, ঠিক আছে? তার মানে ব্যক্তি একটা নাউন, বস্তু একটা নাউন, তারপরে যে মোবাইল ফোন, ল্যাপটপ, ঠিক আছে? এই প্রত্যেকটা জিনিসের হচ্ছে এক একটা নাউন। তাহলে আমরা সংক্ষেপে কিভাবে মনে রাখতে পারি? যে নয়নে যাহা দেখি তাহাই নাউন। ওকে, আচ্ছা, এরপরে আমরা আসি নাউনের ক্লাসিফিকেশন। আসলে নাউন কত প্রকার? তো নাউনকে আমরা প্রধানত দুইটা গ্রুপে ভাগ করতে পারি, প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট এবং অন্যটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট এবং কি অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা, এখন কনক্রিট নাউনটা কি? কনক্রিট নাউনটা হচ্ছে যে নাউনটাকে ধরা যায়, দেখা যায়, ঠিক আছে? আর অ্যাবস্ট্রাক্ট নাউনকে ধরা যায় না, দেখা যায় না, এই নাউনটাকে শুধু ফিল করা যায়। তাহলে এই নাউনটা কি? এটাকে ধরা যায় এবং দেখাও যায়। ওকে, আর এই নাউনটাকে ধরা যায় না বা দেখা যায় না, ধরা যায় না, শুধু অনুভব করা যায়, শুধু অনুভব করা যায়। আচ্ছা, তাহলে নাউন প্রধানত কত প্রকার? নাউন প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে কনক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই কনক্রিট নাউনকে আরো চার ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? সেটা হচ্ছে প্রপার, দেন কমন, দেন কালেকটিভ, এন্ড ফাইনালি ম্যাটেরিয়াল। তাহলে কনক্রিট নাউনকে কয় ভাগে ভাগ করা যায়? চার ভাগে। সেগুলো কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন অ্যান্ড ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন কিন্তু আমরা আর ভাগ করতে পারি না। তাহলে নাউন প্রধানত, যদি বলে প্রধানত কত প্রকার, তাহলে উত্তর হচ্ছে দুই প্রকার, যে কনক্রিট অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট। আর যদি বলে নাউন সাধারণত কত প্রকার, তাহলে এইখানে চার প্রকার, আর এই যে অ্যাবস্ট্রাক্ট, তাহলে পাঁচ প্রকার। তাহলে কিন্তু আনসার দুই ধরনের প্রশ্নে দুই রকম হবে। যদি বলা হয় নাউন প্রধানত কত প্রকার, তাহলে আনসার হবে দুই প্রকার। আর যদি বলা হয় নাউন মোট কত প্রকার বা নাউন সাধারণত কত প্রকার, তাহলে উত্তর হবে পাঁচ প্রকার। ওকে, তবে এছাড়াও আমরা নাউনটাকে আরো দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারি। অন দ্য বেসিস অফ কাউন্টেবিলিটি, নাউন ইজ অফ টু টাইপস। সেই ক্ষেত্রে নাউনটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে কাউন্টেবল, আর একটা হচ্ছে আনকাউন্টেবল। এটা হচ্ছে গণনার ভিত্তিতে আমরা নাউনকে এইভাবে দুই ভাগে ভাগ করতে পারি। তো এই হচ্ছে নাউনের বেসিক প্রকারভেদ। এখন আমরা এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সম্পর্কে জানবো, ইন্ডিভিজুয়াল নাউন সম্পর্কে জানবো, যে প্রপার নাউন কি, কমন নাউন কি, এগুলো সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তো আমরা যদি পরের স্লাইডে যাই, দেখো এখন আমরা আলোচনা করব প্রপার ভার্সেস কমন। তো অলরেডি তোমরা ছবি দেখে বুঝতেই পারছো, এখানে আমাদের বাংলাদেশের বিখ্যাত একজন নায়ক, ঠিক আছে? নায়ক জায়েদ খান। তো আমি যখন বললাম জায়েদ খান, ওকে, তখন আসলে কতজন নায়ককে বোঝাচ্ছে বলো তো? তখন কিন্তু একজন নায়ককে বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি অ্যাক্টর, ওকে, ধরো আমি বললাম অ্যাক্টর, এই অ্যাক্টর বললে কিন্তু এই অ্যাক্টরের মধ্যে জায়েদ খানও আছে, সাকিব খানও আছে, সালমান খানও আছে,
ওকে, বিষয়টাকে বুঝতে পেরেছো? আর যখন আমি বললাম শুধু জায়েদ খান, তখন অনলি একজন নায়ককে বোঝাচ্ছে। তাহলে প্রপার নাউন হচ্ছে মানে একদম নির্দিষ্ট করে একজনকে বোঝাবে। প্রপার নাউন কি? তাহলে প্রপার নাউন হচ্ছে অনলি ওয়ান, অনলি ওয়ান, একজনকে বোঝাবে। আর কমন নাউন কি? কমন নাউন হচ্ছে অল, সবাইকে বোঝাবে। এখন তুমি যদি মানে এদের ডেফিনেশন জানতে চাও, তো ডেফিনেশন তো বিভিন্ন বইয়ে দেয়াই আছে, ঠিক আছে? ডেফিনেশন তো আসলে সমস্যা না, সমস্যা হচ্ছে আমাদের মানে আমরা কনসেপ্টটাই বুঝি না। সো আমি জাস্ট তোমাকে কনসেপ্টটা বোঝাচ্ছি। তাহলে আমি যখন বললাম জায়েদ খান, জায়েদ খান হচ্ছে প্রপার নাউন। বাট আমি যখন বললাম অ্যাক্টর, অ্যাক্টর হচ্ছে কমন নাউন। কেন কমন নাউন? কারণ অ্যাক্টর বলতে পৃথিবীতে যত অ্যাক্টর আছে সবাইকে বোঝায়। আমি যদি বলি গার্ল, এই গার্ল কিন্তু এটা একটা কমন নাউন। কেন? কারণ গার্ল বলতে দুনিয়ার যত মেয়ে আছে সবাইকে বোঝায়। বাট আমি যদি বলি সখিনা, হ্যাঁ, আমি যদি সখিনা বলি, তাহলে সখিনা বলতে কিন্তু নির্দিষ্ট একটা মেয়ের নামকে বোঝাচ্ছে, তাহলে এটা হবে প্রপার নাউন। ওকে, বুঝতে পেরেছো বিষয়টা? আমি যদি বলি বাংলাদেশ, যদি বলি বাংলাদেশ, তখন কিন্তু এই বাংলাদেশটা হলো প্রপার নাউন। ওকে, কারণ এটা একটা দেশের নাম বোঝাচ্ছে। কিন্তু আমি যদি বলি কান্ট্রি, যদি বলি কান্ট্রি, তাহলে কিন্তু এটা হয়ে যাবে কমন নাউন। তাহলে প্রপার এবং কমনের বিষয়টা কি? প্রপার এবং কমন নাউনের বিষয়টা হচ্ছে প্রপার নাউন দ্বারা নির্দিষ্ট একজনকে বোঝাবে বা একটা জিনিসকে বোঝাবে, আর কমন নাউন দ্বারা নির্দিষ্ট একটা না, ওই জাতীয় সকলকে বোঝাবে। এই যে যখন আমি বললাম গার্ল, গার্ল বলতে পৃথিবীর সকল মেয়ে, এক মানে সকল মেয়েকেই বোঝাচ্ছে। আমি যখন বললাম বাংলাদেশ, তখন একটা দেশের নাম, তাহলে প্রপার নাউন। যখন আমি বললাম কান্ট্রি, তখন পৃথিবীর সকল কান্ট্রিকেই বোঝাচ্ছে, তার মানে এটা একটা কমন নাউন। তো এই আর কি মেইন বিষয়, এটা হচ্ছে কনসেপ্ট। বাট আমি এখন তোমাকে এমন একটা টেকনিক বলবো যে এই টেকনিকটা মনে থাকলে তুমি আর কোনোদিনও প্রপার এবং কমন নাউন ভুলবা না। সেটা হচ্ছে, তাহলে লিখে রাখতে পারো যে কমন নাউনের প্লুরাল করা যায়, বাট প্রপার নাউনের প্লুরাল করা যায় না। বিষয়টা কি বললাম? কমন নাউনের প্লুরাল করা যায়, কিন্তু প্রপার নাউনের প্লুরাল করা যায় না। যেমন আমি যখন বললাম যে জায়েদ খান, তো জায়েদ খানের কি প্লুরাল করা যায়? আমরা কি বলি জায়েদ খান? উত্তর হচ্ছে না। কিন্তু দেখো আমি যে অ্যাক্টর আছে, অ্যাক্টরকে কিন্তু আমি প্লুরাল করতে পারবো। এই যে গার্ল আছে, গার্লের আমি প্লুরাল করতে পারবো গার্লস। কান্ট্রি, কান্ট্রিজ। কিন্তু বাংলাদেশ, বাংলাদেশের তুমি প্লুরাল করতে পারবে না। তাহলে এটা সহজ টেকনিকটা কি? সহজ টেকনিক হচ্ছে কমন নাউনের প্লুরাল করা যায়, বাট প্রপার নাউনের প্লুরাল করা যায় না। এই টেকনিকটা মনে রাখবা, আর কোনো কিচ্ছু প্রয়োজন নেই। এখন তুমি যদি ডেফিনেশন জানতে চাও, তাহলে আমরা বলতে পারি প্রপার নাউন হচ্ছে যে নাউন দ্বারা নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝায়, নির্দিষ্ট একজনকে, সেটাকে বলবো প্রপার নাউন। আর কমন নাউন হচ্ছে যে নাউন দ্বারা নির্দিষ্ট একজনকে না বুঝিয়ে ওই জাতীয় সকলকে বোঝায়, সেটাকে আমরা বলবো কমন নাউন। তো আই হোপ যে তুমি প্রপার নাউন এবং কমন নাউনের কনসেপ্টটা বুঝতে পেরেছো। তোমাদের বোঝার তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরো কিছু এক্সাম্পল নিচ্ছি এখানে। দেখো, ধরো আমি যখন বললাম যে হি ইজ অ্যান অনেস্ট বয়, তো এখানে বয়টা কিন্তু কমন নাউন। ওকে, বাট আমি যদি বলি সাগর প্লেস ক্রিকেট, সাগর প্লেস ক্রিকেট, ওকে, তো এখানে কিন্তু সাগরটা হবে প্রপার নাউন। কেন? বিকজ সাগর বলতে নির্দিষ্ট একজনের নামকে বোঝাচ্ছে, আর বয় বলতে একজন না, সকলের ছেলেকেই বোঝাচ্ছে। তো প্রপার নাউন এবং কমন নাউনের বিষয়টা তো এরকমই, এটা খুবই সহজ জিনিস। এখন আমরা প্রপার নাউন এবং কমন নাউন চেনার আরো একটা সহজ টেকনিক দেবো, সেটা হচ্ছে প্রপার নাউন সবসময় ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। প্রপার নাউন সর্বদা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। ওকে, প্রপার নাউন কিভাবে শুরু হয়? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। অর্থাৎ প্রপার নাউন সেন্টেন্সের যেখানেই বসুক না কেন, ও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে। তাহলে এটাও কিন্তু একটা ওয়ে যে আমরা এভাবে প্রপার নাউন আইডেন্টিফাই করতে পারবো। ওকে, দেন কমন নাউন কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, যাই হোক, এখন আমরা কমন নাউনের একটা ব্যতিক্রমধর্মী একটা জিনিস দেখব। নর্মালি আমি যখন বলি হি ইজ রিচ, এই রিচটা কিন্তু নাউন না, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ।
এখন অ্যাডজেক্টিভকে আমরা যদি পরে জানবো, তারপর তোমাদের তো অ্যাটলিস্ট বেসিক আইডিয়াটা আছে যে এটা একটা অ্যাডজেক্টিভ। এখন কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা বসে, যদি কোনো অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা বসে, তাহলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায় এবং সেটা দ্বারা ওই জাতীয় সকল মানুষকে বোঝায়। যেমন আমি লিখলাম যে দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ওকে, সো এখানে খেয়াল করো যে দ্য রিচ, বেসিক্যালি প্রথমে রিচটা ছিল অ্যাডজেক্টিভ, কিন্তু অ্যাডজেক্টিভের পর যখন দা বসেছে তখন এই দ্য রিচ বলতে যত ধনী আছে তাদের সবাইকে বোঝাচ্ছে। এই জন্য খেয়াল করো এখানে নাউন মানে ভার্বটা কিন্তু প্লুরাল হয়েছে। তা এই ধরনের এই ভার্ব এই নাউনটাকে বলা হয় প্লুরাল কমন নাউন। এই দা রিচ পুরোটা প্লুরাল কমন নাউন। ওকে, এটা একটু মনে রাখবে। এটা হচ্ছে দেখো কিভাবে একটা অ্যাডজেক্টিভ সেটার উপরে দা বসে না ওটা নাউন হয়ে গেল, প্লুরাল নাউন হয়ে গেল। আমরা এরকম অনেক সেন্টেন্স বানাতে পারি, যেমন দ্য পায়াস আর অলওয়েজ হ্যাপি। ওকে, পায়াস মানে কি? পায়াস মানে হচ্ছে ধার্মিক। সো যখন আমি বললাম যে পায়াস, হি ইজ এ পায়াস ম্যান, সেটা কিন্তু অ্যাডজেক্টিভ। বাট যখন আমি পায়াসের উপরে দা ইউজ করলাম তখন এই পায়াস দ্বারা সকল ধার্মিক ব্যক্তিকে বোঝাচ্ছে, এই জন্য এটা হয়ে যাবে প্লুরাল কমন নাউন। যাক, আমরা মানে নাউনের বেসিক কনসেপ্টটা তো বুঝতে পেরেছি যে কমন নাউন এবং প্রপার নাউন বিষয়টা কি। এটা এখন আমরা কালেকটিভ নাউন নিয়ে আলোচনা করব। তো কালেকটিভ নাউন দ্বারা কোনো কিছুর কালেকশনকে বোঝায়। কালেকটিভ নাউন দ্বারা কি বোঝায়? যে কোনো কিছুর কালেকশনকে বোঝায়। অর্থাৎ ধরো আমি বললাম যে বয়, যখন আমি বয় বললাম, এই বয় বলতে কিন্তু পৃথিবীর সকল ছেলেকে বোঝাচ্ছে, এটা কমন নাউন। কিন্তু আমি যদি সকল বয়কে না নিয়ে আমি যদি 11টা ছেলেকে নেই, 11টা ছেলেকে নিয়ে আমি একটা ফুটবল টিম তৈরি করলাম। ধরো এই যেখানে আমার এরকম 11টা ছেলে, এদেরকে দিয়ে আমি কি করলাম? আমি ফুটবল টিম তৈরি করে দিলাম। ওকে, তাহলে এই 11 জন মিলে একটা টিম হয়ে যাবে। এই যে 11 জনের সমষ্টি বা কালেকশনকে বোঝাচ্ছে, এটাকেই বলা হচ্ছে কালেকটিভ নাউন। বিষয়টাকে বুঝতে পেরেছো কালেকটিভ নাউন কি? তাহলে কালেকটিভ নাউন দ্বারা কোনো কিছুর কালেকশনকে বোঝায়। আমি যদি আরেকটা এক্সাম্পল দিই, যখন আমি বললাম যে স্টুডেন্ট, খেয়াল করো এই যে স্টুডেন্ট বলতে পৃথিবীর সকল স্টুডেন্টকে বোঝাচ্ছে। কিন্তু আমি যদি সকল স্টুডেন্টকে না বুঝি, একটা নির্দিষ্ট ক্লাস, মনে করো এটা হচ্ছে ক্লাস 10। ওকে, ক্লাস 10, এটা যখন আমি বললাম ক্লাস 10, তখন কিন্তু এই সকল স্টুডেন্টকে না বুঝে নির্দিষ্ট যারা অর্থাৎ যারা ক্লাস 10-এ পড়ে শুধু সেই সকল স্টুডেন্টকে বোঝাচ্ছে। তো এই হচ্ছে কালেকটিভ নাউনের মেইন ডেফিনেশন। এখন কালেকটিভ নাউনের একটা বিষয় হচ্ছে কি, দেখো এরকম আরও কিছু কমন কালেকটিভ নাউন আছে। আমি একটু যদি সেই কমন কালেকটিভ নাউনগুলো যদি আগে বলি, প্রথমেই যেমন আমরা বলি যে টিম, ওকে, দেন ক্লাস, দেন ক্রাউড, ওকে, দেন হচ্ছে আর্মি, নেভি, এয়ারফোর্স বা পুলিশ, এগুলো কিন্তু সবই কালেকটিভ নাউন। ঠিক আছে, আচ্ছা আমি আর্মি দিলাম, বাকিগুলো দিলাম না, বাট তোমরা এটা বুঝে নিবা। এরপরে আমরা বলতে পারি যে হার্ড মানে হচ্ছে পাল, ওই যে আমরা বলি না যে গরুর পাল, ঠিক আছে সেটা। এরপর হচ্ছে ফ্লক মানে ঝাঁক। দেন আমরা বলতে পারি কমিটি বানানটা খুব ইম্পর্টেন্ট, COMMI, এটা হচ্ছে কমিটি বানান। দেন কিছু আনকমন কালেকটিভ নাউন হচ্ছে যেমন লাইব্রেরি, এটা কিন্তু একটা কালেকটিভ নাউন। কেন? বিকজ কালেকশন অফ বুককে বোঝায়, বইয়ের সমষ্টি। এরপর আমি যদি বলি গভর্নমেন্ট, এটাও কিন্তু একটা কালেকটিভ নাউন। কিভাবে গভর্নমেন্ট কালেকটিভ নাউন? বিকজ গভর্নমেন্ট বলতে মেম্বার অফ পার্লামেন্টের কালেকশনকে বোঝায়। তো এইভাবে আমরা এই কালেকটিভ নাউনগুলো এগুলো মনে রাখতে পারি। এগুলো হচ্ছে কমনলি ইউজ কালেকটিভ নাউন। ওকে, এবং মেন বিষয়টা হচ্ছে কালেকটিভ নাউন অলওয়েজ সিঙ্গুলার। হ্যাঁ, কালেকটিভ নাউন কি সবসময় সিঙ্গুলার হিসেবে কাজ করে। কেন সিঙ্গুলার? এখন অনেকেই বলতে পারো যে স্যার এখানে তো এই যে যখন আমি বললাম টিম, এখানে তো 11 জন প্লেয়ার আছে, কিন্তু তারপর এখানে কেন সিঙ্গুলার হবে? 11 জন থাকলে তো প্লুরাল হওয়ার কথা। মেন বিষয়টা হচ্ছে কালেকটিভ নাউন যদিও 11 জনকে বোঝাচ্ছে, বাট এটা 11 জন মিলে একটার মতো কাজ করছে। অর্থাৎ এই যে যখন আমি বললাম টিম, সাপোজ ধরো বাংলাদেশ টিম, হ্যাঁ, এই যে বাংলাদেশ ক্রিকেট টিম, এটা হচ্ছে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম, এরা হচ্ছে প্লেয়ার। ওকে, এখন যখন বাংলাদেশ ক্রিকেট টিম কোনো একটা টিমের বিরুদ্ধে খেলে, তখন কিন্তু ওই প্লেয়াররা ইন্ডিভিজুয়ালি খেলে না, হ্যাঁ,
আমরা কিন্তু বলি না যে সাকিব আল হাসান জিতেছে বা মাশরাফি জিতেছে বা তামিম ইকবাল জিতেছে, আমরা বলি বাংলাদেশ টিম জিতেছে। কারণ কি? কারণ এখানে ইন্ডিভিজুয়ালি এরা কাজ করবে না, এরা পুরোটা মিলে সবাই মিলে একসাথে একটা ইউনিট হিসেবে কাজ করবে। তাহলে এটা একটা ইউনিটের মতো কাজ করছে। বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে যখন কালেকটিভ নাউন সবসময় ইউনিটের মতো কাজ করে, এই জন্য ভার্ব সিঙ্গুলার হয়। ওকে, ভার্ব সিঙ্গুলার। তাহলে কালেকটিভ নাউন কি ভার্ব নেয়? সিঙ্গুলার ভার্ব নেয়। ওকে, এখন আমরা আসি যে কালেকটিভ নাউন কি সবসময় এরকম একমত দেয় বা সব মানে একটা ইউনিট হিসেবে কাজ করে? আনসার হচ্ছে না, কালেকটিভ নাউন এরকম সবসময় ইউনিট হিসেবে কাজ করে না। কিছু কিছু ক্ষেত্রে এটা ইন্ডিভিজুয়ালি বা এটা সেপারেটেড, ডিভাইডেড হয়ে যায়। তো কালেকটিভ নাউন যদি কখনো ডিভাইডেড হয়ে যায় তাহলে সেটা আর তখন কালেকটিভ নাউন থাকে না, এটা হয়ে যায়, এটাকে আমরা বলি নাউন অফ মাল্টিটিউড। কি বলি? নাউন অফ মাল্টিটিউড বলি। এবং সেক্ষেত্রে নাউন অফ মাল্টিটিউড হলে ভার্ব প্লুরাল হয়। ওকে, ভার্বটা কি হবে? প্লুরাল। কনসেপ্টটা কি বুঝতে পেরেছো? আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, দেখো। সো দেখো, আমি এখানে দুটো সেন্টেন্স লিখেছি। দ্য জুরি ওয়াজ আনএনিমাস ইন ইটস অপিনিয়ন। এখন অনেকে বলবে স্যার জুরি অর্থ কি? জুরি মানে হচ্ছে বিচারক, বিচারকগণ। ঠিক আছে, অর্থাৎ অনেকগুলো বিচারককে একসাথে বলা হয় জুরি। ওকে, আচ্ছা, এরপর বলছে তাহলে কি? দ্য জুরি ওয়াজ আনএনিমাস। আনএনিমাস অর্থ কি? আনএনিমাস মানে হচ্ছে একমত, অর্থাৎ বিচারকরা সবাই একমত দিয়েছিল। এটা ধরো একটা কোনো একটা আসামি, তাকে ফাঁসি দেওয়া হবে নাকি তাকে মুক্তি দেওয়া হবে, এটা নিয়ে ধরো বিচারকগণের মধ্যে একটা ডিবেট চলছে যে হ্যাঁ ওর কি হবে। তো সবাই মিলে একটা ডিসিশন দিল যে হ্যাঁ তাকে আমরা ফাঁসি দিব, সে অনেক বড় একটা অন্যায় করেছে, তো তাকে ছাড় দেওয়া যাবে না, তাকে আমরা ফাঁসি দিব। এই যে সব বিচারকরা মিলে একটাই অপিনিয়ন দিল, এটাকে বলেছে আনএনিমাস। তার মানে যখন একটা অপিনিয়ন দিল তখন তো কালেকটিভ নাউন একটা ইউনিট হিসেবে কাজ করবো, তাই না? কালেকটিভ নাউন কি হিসেবে কাজ করছে? ইউনিট হিসেবে। এই জন্য এই জুরিটা কিন্তু এখানে কালেকটিভ নাউন। জুরিটা কি নাউন? কালেকটিভ নাউন, যেহেতু এটা ইউনিট হিসেবে কাজ করছে। বাট পরের এক্সাম্পলটাতে দেখো, বলছে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন। অর্থাৎ এবার বিচারকরা কিন্তু একটা সিঙ্গেল অপিনিয়ন দেয়নি, এরা একজন এক একটা অপিনিয়ন দিচ্ছিল, মানে ভাগ হয়ে গিয়েছিল। ঠিক আছে, জুরিটা কি ভাগ হয়ে গিয়েছিল, সেপারেট হয়ে গিয়েছিল। এবং আমি একটু আগেই বলেছি যে কালেকটিভ নাউন যদি একক মত না দেয়, যদি সেপারেট হয়ে যায়, সেটা আর কালেকটিভ নাউন থাকে না, সেটা কি হয়ে যায়? সেটা নাউন অফ মাল্টিটিউড হয়ে যায়। এই জন্য এই বাক্যে জুরিটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। এবং দেখো ভার্বটা প্লুরাল হয়ে গেছে, যেখানে ওয়্যার আর এখানে কিন্তু ওয়াজ ছিল। এখন এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে যে কালেকটিভ নাউন কি আর নাউন অফ মাল্টিটিউড কি। তো কালেকটিভ নাউন হলে ভার্ব সিঙ্গুলার হবে আর নাউন অফ মাল্টিটিউড হলে ভার্ব প্লুরাল হবে। এখন এই জিনিসটা আমরা একটা শর্টকাট, মানে একটা সহজ একটা উপায়ে মনে রাখতে পারি। সেটা কি? এই ধরনের সেন্টেন্স আসলে তুমি এইসব বাদ দিয়ে জাস্ট এইটাতে দেখবে যে এখানে কি আছে। এটা কি সিঙ্গুলার না প্লুরাল? দেখো তো, ইট সিঙ্গুলার না প্লুরাল? উত্তর হচ্ছে সিঙ্গুলার। যেহেতু সিঙ্গুলার, তার মানে এটা এই যে ভার্বটা সিঙ্গুলার, তার মানে কালেকটিভ নাউন একটা ইউনিট হিসেবে কাজ করছে এবং এটা কালেকটিভ নাউন। বাট এইখানে দেখো তো, এখানে দেয়ারটা কি? এটা দেয়ারটা প্লুরাল। তো এই যে এই প্রোনাউনটা তো প্লুরাল, সো এটা দেখে তোমাকে বুঝতে হবে যে কালেকটিভ নাউন কি, এরা আর একটা ইউনিট হিসেবে নেই, এরা ভাগ হয়ে গিয়েছে। আর যেহেতু ভাগ হয়ে গিয়েছে তাহলে এটা হবে নাউন অফ মাল্টিটিউড। জাস্ট এতটুকু জানলেই তোমাদের হবে আর কি কালেকটিভ নাউন সম্পর্কে। যাই হোক, আমরা তো তাহলে তিনটা নাউন সম্পর্কে জানলাম। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, একটা হচ্ছে কালেকটিভ নাউন। এখন আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এই তিনটা নাউনকে একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, ধরো এই একটা ছেলে, ওর নাম হচ্ছে, ধরো আমি বললাম যে আবির। ওকে, তাহলে আবির ও যখন স্কুলে যায়, ঠিক আছে, বাসায় ওর নাম হচ্ছে, ওকে সবাই কি বলে ডাকে? ওকে সবাই আবির বলে ডাকে। তাহলে দেখো বাসায় কিন্তু ও আবির, তার মানে ও প্রপার নাউন। বাসায়ও কি? বাসায়ও প্রপার নাউন, কারণ ওকে সবাই আবির বলে ডাকে। এখন ও মনে করো বাসা থেকে বের হলো, যে বাসা থেকে বের হয়ে ও স্কুলের দিকে যাচ্ছে। ও যখন স্কুলে যাচ্ছে স্কুল ড্রেস পরে, তখন রাস্তার মানুষজন তখন কিন্তু তাকে আবির বলবে না, কারণ মানুষজন তো তাকে চেনে না। মানুষজন তাকে কি বলবে? মানুষ বলবে আবির একটা স্টুডেন্ট, মানে স্টুডেন্ট বলবে। ওকে, ঠিক আছে, বা একটা ওকে বলবে যে বয়। তাহলে এই যে স্টুডেন্ট বা বয়, এগুলো কিন্তু তখন আর প্রপার নাউন থাকবে না, এটা হয়ে যাবে কমন নাউন। কারণ এই স্টুডেন্ট বা বয় বলতে আবিরের মতো আরো অনেক ছেলে আছে, তাদেরকে আমরা একসাথে কমন নাউন বলছি।
এরপর কি হলো, আবির ধরো সে স্কুলে গেল, গিয়ে সে তার ক্লাসরুমে বসলো। যখন সে ক্লাসরুমে বসেছে তখন আমি বলছি যে ক্লাস 6, ধরো আবির ক্লাস 6 এর স্টুডেন্ট, তখন আমি বললাম ক্লাস 6। এই যে ক্লাস 6 এইটা কিন্তু হয়ে যাবে তখন কি নাউন, এটা হয়ে যাবে কালেকটিভ নাউন। বিষয়টাকে বুঝতে পেরেছো? ওকে, এখন আবার দেখো, এবার আমি যদি বলি যে ধরো এখন ও যতক্ষণ ক্লাসে ছিল ওরা ক্লাস 6 ছিল, ওরা কালেকটিভ নাউন ছিল। এখন যখনই ক্লাস শেষ হয়ে যাবে এরা সবাই বের হয়ে আসবে, বের হয়ে এসে ওদের তখন পরিচয় কি, ওরা তখন সবাই স্টুডেন্ট, তখন ওরা কিন্তু আবার কমন নাউন হয়ে গিয়েছে। এরপর দেখো স্কুল থেকে যখন আবির বাসায় যাবে, গিয়ে কলিং মিলে যখন ওরা বলবে যে হ্যাঁ এখন দরজায় নক করবে যে খুলে দাও, তখন আবিরের আম্মু ধরো খুলে বলবো আবির তুমি বাসায় এসেছো, তখন কিন্তু আবির আবার কি হয়ে যাবে, প্রপার নাউন হয়ে যাবে। যাই হোক, আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাকে এই জিনিসটা সহজ করে বোঝানোর জন্য একটু ট্রাই করলাম, যে এটা একটু মনে রাখবা তোমরা, যে কিভাবে আমরা প্রপার নাউন, কমন নাউন এবং কালেকটিভ নাউন মনে রাখতে পারি। সো এখন আমরা দেখবো ম্যাটেরিয়াল নাউন। ওকে, হোয়াট ইজ ম্যাটেরিয়াল নাউন? সো ম্যাটেরিয়াল নাউন নামটা দেখেই বোঝা যাচ্ছে এটা দ্বারা কোনো ম্যাটেরিয়ালকে বোঝাবে। ওকে, সো ম্যাটেরিয়াল নাউনের আসলে দুইটা ডেফিনেশন হচ্ছে। একটা ডেফিনেশন হচ্ছে এদেরকে গণনা করা যায় না। একটা ডেফিনেশন কি, গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়, কিন্তু পরিমাপ করা যায়, পরিমাপ করা যায়। যেমন আমি যদি বলি ওয়াটার, সো দেখো আমরা কিন্তু ওয়াটার কাউন্ট করতে পারবো না যে একটা পানি বা দুইটা পানি, কিন্তু আমরা চাইলে আমরা বলতে পারি যে 1 বোতল পানি, আমরা পরিমাপ করতে পারবো। তো এই ধরনের যে নাউনগুলো আছে এটাকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। তোমরা এখানে দেখো, এখানে অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ, এগুলো বেসিক্যালি বিভিন্ন ধরনের মশলার আইটেম। হ্যাঁ, তো এই জিনিসগুলো কি কাউন্ট করা পসিবল? উত্তর হচ্ছে না। বাট এগুলো কি মেজার করা পসিবল না? আমি যদি বলি রাইস, দেখো রাইসের কথা বললাম, তো রাইস কিন্তু দেখো কাউন্ট করা পসিবল না, বাট আমরা মেজার করতে পারি যে 1 প্লেট অফ রাইস, অথবা আমি বলতে পারি যে 1 বস্তা ধান, তাহলে এটা কিন্তু তখন কমন নাউন হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে ম্যাটেরিয়াল নাউনের কনসেপ্টটা হচ্ছে যে নাউনটা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় বা মেজার করা যায়, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এই গেল একটা বিষয়। এখন 2 নম্বর বিষয়টা বলি। 2 নম্বর বিষয়টা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন দ্বারা সবসময় কোনো বস্তুর উপাদান বোঝায়। ঠিক আছে, উপাদান বা যেটাকে আমরা বলি ইনগ্রেডিয়েন্টস, অথবা সহজ কথায় কোনো বস্তু কি দিয়ে তৈরি। ঠিক আছে, কোনো একটা জিনিস কি দিয়ে তৈরি, তো ওইটার উপাদানটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। যেমন দেখো এখানে এই যে আমরা একটা দেখতে পাচ্ছি একটা বেঞ্চ, এই যে বেঞ্চটা, ঠিক আছে, এই বেঞ্চটা কি দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি বলো, কাঠ দিয়ে তৈরি। তাহলে এই যে উড হয়ে গেল একটা ম্যাটেরিয়াল নাউন। বিষয়টা বুঝতে পেরেছো? আবার দেখো ধরো আমার কাছে যে ফোনটা আছে, এই ফোনটা প্লাস্টিক দিয়ে তৈরি, বা এখানে প্লাস্টিক আছে, তাহলে প্লাস্টিকটা হয়ে গেল কি নাউন, ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পেরেছো? তো এখন এখানে আমরা একটা জিনিস মনে রাখবো যে ফাইনাল প্রোডাক্ট যেটা হয়, ফাইনাল প্রোডাক্টটা সবসময় কমন নাউন হবে। ফাইনাল প্রোডাক্টটা কি নাউন, কমন। আর র ম্যাটেরিয়ালস বা ওটার কাঁচামাল, ওটা কি দিয়ে তৈরি, ওটার উপাদানটা কি, র ম্যাটেরিয়ালসটা সবসময় ম্যাটেরিয়াল নাউন হয়। ওকে, আচ্ছা একটা উদাহরণ দিই। মনে করো এই যে আমরা যে হাতে আংটি পরি অনেকেই, ধরো এরকম এটা একটা আংটি, সো এই আংটিটা, ঠিক আছে, এই আংটিটা গোল্ড দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি, গোল্ড। তাহলে গোল্ড কি নাউন, উত্তর হচ্ছে গোল্ড ম্যাটেরিয়াল নাউন। ওকে, কারণ এটা উপাদান বোঝাচ্ছে। বাট আমি যদি বলি রিং, এটা একটা কি, এটা একটা রিং, তো এটা তো ফাইনাল প্রোডাক্ট, তখন আমি এটাকে বলবো এটা হচ্ছে কমন নাউন। ওকে, সিমিলারলি এই যে এখানে যে আমি যখন বলবো চেয়ার, চেয়ার কিন্তু কমন নাউন, কিন্তু চেয়ারটা কি দিয়ে তৈরি, প্লাস্টিক দিয়ে তৈরি, তাহলে কাঠ দিয়ে তৈরি, কাঠ কিন্তু ম্যাটেরিয়াল নাউন। আমি যদি বলি যে ধরো রিভার, নদী, কমন নাউন, নদী কি দিয়ে তৈরি হয়, পানি দিয়ে, তাহলে ওয়াটার ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পেরেছো? তো এইভাবে তুমি এই জিনিসটা মনে রাখবে যে ফাইনাল প্রোডাক্ট যেটা, আমি যেমন সাপোজ আমি বলছি কলম, হ্যাঁ, এই যে কলম, এই কলমটা কিন্তু কমন নাউন। আর আমি যদি বলি কলমটা প্লাস্টিক দিয়ে তৈরি, প্লাস্টিক, সে প্লাস্টিক হয়ে যাবে ম্যাটেরিয়াল নাউন। বুঝতে পেরেছো? এই আর কি এই হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউনের সম্পর্কে বেসিক আইডিয়া। এখন আমরা দেখো, এখন আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে দেখবো।
অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে খুবই সহজ। এই নাউনটা অলরেডি আমরা আলোচনা করেছি যে এই নাউনটাকে আমরা দেখতেও পারবো না, ধরতেও পারবো না, এই নাউনটাকে জাস্ট আমরা ফিল করতে পারি। যেমন আমরা যদি বলি অনেস্টি, ওকে, অনেস্টি বা ট্রুথফুলনেস, অনেস্টি ট্রুথফুলনেস, দেখো তো এই জিনিসগুলোকে দেখা যায়? অনেস্টি কি দেখা যায়? ট্রুথফুলনেস দেখা যায়? উত্তর হচ্ছে যে না, দেখা যায় না। এগুলোকে শুধু আমরা ফিল করতে পারি, দ্যাটস ওয়াই এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, মানে এটাকে চেনার একটা সহজ উপায় হচ্ছে যে এই নাউনগুলোর নির্দিষ্ট কোনো শেপ হয় না, এটার কোনো আকৃতি নেই। ওকে, আচ্ছা যাক, এটা খুবই সহজ ছিল। তো এরপরে আমরা দেখেছিলাম যে এগুলো ছাড়াও নাউনকে আমরা আরো দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হচ্ছে কাউন্টেবল এবং আরেকটা হচ্ছে কি আনকাউন্টেবল। সো তুমি বাম পাশে যে ছবিগুলো দেখতে পাচ্ছ, এই যে এই প্রত্যেকটা হচ্ছে কাউন্টেবল নাউনের উদাহরণ, আর ডান পাশের যে ছবিগুলো দেখতে পাচ্ছ এটা আনকাউন্টেবল নাউনের উদাহরণ। সো এদের নামটা শুনেই তুমি বুঝতে পারছো কাউন্টেবল মানে কি। কাউন্টেবল মানে যে নাউনটা গণনা করা যায়, যে নাউনগুলো গণনা করা যায়। ওকে, যেমন তুমি বলতে পারো যে এই যে পেন বা মার্কার, কারণ এগুলো গণনা করা যায়, মানে পিপল, ম্যান, এগুলো কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কোনটা? আনকাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনকে গণনা করা যায় না, সেগুলো আনকাউন্টেবল নাউন। যেমন তুমি দেখো যে ব্রেড, এটা একটা আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। রাইস আনকাউন্টেবল নাউন, ফ্লাওয়ার আনকাউন্টেবল নাউন, সুগার আনকাউন্টেবল নাউন, ওকে, মিল্ক আনকাউন্টেবল নাউন, স্যুপ আনকাউন্টেবল নাউন, টি আনকাউন্টেবল নাউন, ওয়াটার আনকাউন্টেবল নাউন। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে আনকাউন্টেবল নাউনকে কাউন্ট করা যায় না বা গণনা করা যায় না। এখন আমরা এটাকে আরেকটা মানে বোঝার সুবিধার্থে মানে একভাবে মনে রাখতে পারি যে নর্মালি প্রপার নাউন, কমন নাউন বা কালেকটিভ নাউন, ওকে, এই তিনটা নাউন মিলে বেসিক্যালি হয় কাউন্টেবল। মানে কাউন্টেবল নাউন যেগুলো আছে দেখবা যে ওগুলো এই তিনটার মধ্যেই পড়ে। আর ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন, এই দুটা যে নাউনগুলো থাকবে সেগুলো হয়ে যাবে আনকাউন্টেবল, অর্থাৎ এই নাউনগুলো কাউন্ট করা যাবে না। যেমন আমি যদি বলি অনেস্টি, দেখো তো অনেস্টি কি কাউন্ট করা পসিবল? যে ওর একটা অনেস্টি আছে, দুইটা অনেস্টি আছে, পসিবল না। তাই আর অনেস্টি কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা মনে রাখবো যে যদি কোনো নাউন তুমি দেখো যে ওটা অ্যাবস্ট্রাক্ট বা ম্যাটেরিয়াল আছে, তাহলে ধরে নিবে যে ওটা আনকাউন্টেবল নাউন। আর যদি দেখো যে ওটা প্রপার বা কমন এগুলো হয়, তাহলে ওটা হচ্ছে কাউন্টেবল। তো কাউন্টেবল আনকাউন্টেবল সম্পর্কে আমাদের মোটামুটি এতটুকু জানলেই হবে। বাট এখন আমাদের কাউন্টেবল আনকাউন্টেবল সম্পর্কে খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। দেখো কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের ডিফারেন্সগুলো আমি এখানে তুলে ধরেছি। তারপর হচ্ছে নাউন্স, কাউন্টেবল নাউন হচ্ছে নাউন্স দ্যাট ক্যান বি কাউন্টেড আর নোন অ্যাজ কাউন্টেবল, অর্থাৎ কাউন্টেবল নাউনকে গণনা করা যায়। আর আনকাউন্টেবল নাউন সম্পর্কে কি বলা হচ্ছে? নাউন্স দ্যাট ক্যান নট বি কাউন্টেড, অর্থাৎ যে নাউনগুলো গণনা করা যায় না। এরপর দেখো এখানে কি বলেছে, এরপর এখানে বলেছে কাউন্টেবল নাউন হ্যাভ বোথ সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল ফর্ম, অর্থাৎ কাউন্টেবল নাউন সিঙ্গুলারও হতে পারে, প্লুরালও হতে পারে। কিন্তু আনকাউন্টেবল নাউন দেখো অনলি সিঙ্গুলার, অর্থাৎ আনকাউন্টেবল নাউন কি হতে পারে না? প্লুরাল হতে পারে না। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে, এটা একটু মনে রাখবে যে আনকাউন্টেবল নাউন কখনো কি হতে পারে না? প্লুরাল হতে পারে না। যেমন আমরা কিন্তু বলি না ধরো এই যে সুগার, এটা একটা আনকাউন্টেবল নাউন, এটা কি আমরা বলি যে সুগারস, এটাকে বলি, বলো সুগারস হবে? উত্তর হচ্ছে না, সুগারস হবে না, এটা ভুল। ওকে, কিন্তু আমি যদি চাই আমি বলতে পারি যে বয়, এটা একটা কাউন্টেবল নাউন, ওকে, আবার এটা প্লুরাল করতে পারি যে বয়েস। তাহলে কাউন্টেবল নাউনগুলো সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে, বাট আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার। এরপর একটা দেখো বলেছে টেক আর্টিকেল এ অর অ্যান বিফোর দেম, অর্থাৎ এদের পূর্বে এ বা অ্যান বসতে পারে। যেমন আমি বলতে পারি যে এ বয়, ওকে, বা অ্যান অরেঞ্জ বলতে পারি। কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে এ বা অ্যান বসতে পারে না। ডু নট টেক এ অর অ্যান। কেন বুঝতে পারে না? যেমন তুমি কি বলো যে এ সুগার, একটা চিনি, এভাবে কি বলো? বলো না। তাহলে এটা হতে পারে না, এটা ভুল, ঠিক আছে। তাহলে আনকাউন্টেবল নাউনের আগে কি বসতে পারে না? আর্টিকেল বসতে পারে না। এখন আমরা আসি যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে কিছু ডিটারমিনার আছে যেগুলো শুধু কাউন্টেবল নাউনের পূর্বেই বসে,
আবার কিছু কিছু ডিটারমিনার আছে, যেমন এই যে এগুলো শুধু আনকাউন্টেবল নাউনের পূর্বেই বসে। সো তোমাকে এই জিনিসটা একদম মুখস্থ রাখতে হবে। সেই জিনিসগুলো কি কি? এই যে আমি যেটা মার্ক করে দিলাম, এটা তোমাকে একদম মুখস্থ রাখতে হবে। অর্থাৎ কি সেগুলো? এই যে ফিউ, আ ফিউ, দ্য ফিউ, মেনি, সাম, এনি। আর আনকাউন্টেবলের ক্ষেত্রে হচ্ছে লিটল, আ লিটল, দ্য লিটল, মাচ, সাম, এনি। তো একটা জিনিস আমরা দেখলাম যে সাম এখানেও আছে, এখানেও আছে, মানে সাম আর এনি এই দুইটা কাউন্টেবল আনকাউন্টেবল দুটোর ক্ষেত্রেই বসতে পারবে। কিন্তু ফিউ বসে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, লিটল বসে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এখন আমি যদি তোমাকে একটা জিনিস দেখাই, এটা একটু মনে রাখবে যে ফিউ এবং আ ফিউ এর মধ্যে পার্থক্যটা কি, এটা অনেকেই বুঝে না, এটা একটু ক্লিয়ার করা উচিত। যে ফিউ এবং আ ফিউ, আর এপাশে লিটল ভার্সেস আ লিটল, এই দুটোর মধ্যে আসলে ডিফারেন্সটা কি? আচ্ছা, এখানে ডিফারেন্সটা হচ্ছে এই যে যখন আমি বলছি আ লিটল, এটার অর্থ হচ্ছে কিছু। আ লিটল মানে কি? কিছু। আর লিটল বলতে খুবই সামান্য। লিটল মানে কি? খুবই সামান্য, বা আমি বলতে পারি নেই বললেই চলে। সো তুমি ডান পাশে একটা চিত্র দেখো, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এইখানে এই যে এখানে যে গ্লাসটা রয়েছে, এই গ্লাসটাতে তুমি খেয়াল করো তো, এই গ্লাসের যে পানি রয়েছে সেখানে কি অনেক পানি রয়েছে? দেখো পানি রয়েছে মাত্র এতটুকু, এই যে খুবই অল্প একটু। সো এখানে খুবই সামান্য পানি রয়েছে, হ্যাঁ, বা নেই বললেই চলে। তখন আমি এখানে লিটল ইউজ করতে পারবো, যে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য গ্লাস। কিন্তু পরের গ্লাসটাতে দেখো, এই গ্লাসটাতে, এই যে এই গ্লাসটাতে, এই গ্লাসে দেখো কিছু পানি আছে, এই যে কিছু পানি, তখন এখানে আমি বলতে পারি আ লিটল। আ লিটল মানে হচ্ছে কিছু, আর লিটল মানে হচ্ছে নেই বললেই চলে, খুবই অল্প। আর এখানে তো দেয়ার ইজ মাচ ওয়াটার, এখানে অনেক পানি আছে, পর্যাপ্ত পানি আছে। তাহলে কোনো কিছু পর্যাপ্ত বা বেশি আছে বোঝাতে মাছ ইউজ করি, কিছু পরিমাণে আছে বোঝাতে আ লিটল ইউজ করি, আর নেই বললেই চলে বা খুবই সামান্য তখন আমরা লিটল ইউজ করি। এই যে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা ফিউ এবং আ ফিউ এর কনসেপ্টটাও ক্লিয়ার হতে পারি। যেমন দেখো, ফিউ মানে হচ্ছে কিছু, আর আ ফিউ মানে, সরি আমি উল্টা লিখেছি, আ ফিউ মানে হচ্ছে কিছু, আ ফিউ মানে কিছু, আর ফিউ মানে মানে খুবই অল্প, খুবই অল্প, মানে এই বললেই চলে। আমি যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার মানে খুবই অল্প কিছু বন্ধু আছে, বা আমার বন্ধু নেই বললেই চলে। বাট আমি যদি বলি আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ড, তার মানে আমার কিছু বন্ধু আছে। কনসেপ্টটাকে ক্লিয়ার, বুঝতে পেরেছ? তাহলে ফিউ মানে খুবই অল্প, এটা এই ফিউ অ্যান্ড লিটল এটা কিন্তু নেগেটিভ ওয়ার্ড। আচ্ছা, আর আ ফিউ এবং আ লিটল মানে হচ্ছে কিছু। আচ্ছা, এখন আমরা আসি যে মেনি কোথায় বসে আর মাছ কোথায় বসে। যে কোনো কিছুর আধিক্য বোঝাতে বা কোনো কিছু বেশি পরিমাণে আছে বোঝাতে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে মেনি বসে, আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে মাছ বসে। বুঝতে পেরেছো? তাহলে আমি যদি বলি আই হ্যাভ মাচ ফ্রেন্ডস, আনসার কি ঠিক আছে? উত্তর হচ্ছে না, ঠিক নাই, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস। আর আমি যদি বলি আই হ্যাভ মেনি মানি, এটাও ভুল, আই হ্যাভ মাচ মানি হবে। তো আই হোপ যে তোমরা ডিটারমিনারের এই কনসেপ্টটা বুঝতে পেরেছো। ওকে, এতক্ষণ থেকে আমরা নাউনের বেসিক ক্লাসিফিকেশন বা নাউনের কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করলাম। তো এখন আমরা দেখব যে কনভার্সন অফ নাউন। কনভার্সন অফ নাউন বলতে কি বোঝায়? কনভার্সন অফ নাউন বলতে বোঝায় যে একটা নাউন কিভাবে আরেকটা নাউনে রূপান্তর হয়ে যায়, মানে কনভার্ট হয়ে যায়, এই জিনিসটা দেখব। সো আমরা এখানে এই জিনিসটা এইভাবে মনে রাখতে পারি। দেখো, আমাকে বলো তো কোন নাউনের সংখ্যা সবচেয়ে বেশি? আমাদের ডেইলি লাইফে কমন নাউন দেখবা সবচেয়ে বেশি হচ্ছে কমন নাউন আছে, হ্যাঁ। তো যে বেশি তার পাওয়ারও বেশি, তাই না? তো মানে আমাদের সোসাইটিতে দেখো, মানে যার পাওয়ার বেশি, ঠিক আছে, এখন সমাজের সবাই কিন্তু তার মতো হতে চায়। তো আমি এটাকে এই জিনিসটা এইভাবে মনে রাখছি যে ধরলাম কমন নাউনের পাওয়ার সবচেয়ে বেশি এবং সবাই কি হতে চায়? সবাই
কমন নাউন হতে চায়, প্রপার নাউন কমন হতে চায়, দেন ম্যাটেরিয়াল নাউন কমন হতে চায়, দেন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন কমন হতে চায়। মানে সব নাউনে কি হতে চায়, এরা কমন নাউন হতে চায়, কারণ কমন নাউন হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল। আচ্ছা যাই হোক, এটা জাস্ট আমি একটা এমনিতেই বললাম। মেন বিষয়টা হচ্ছে প্রপার নাউন আমাদের কি হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে কমন হতে পারে, ম্যাটেরিয়াল নাউন কি হতে পারে, কমন হতে পারে, অ্যাবস্ট্রাক্ট নাউন কি হতে পারে, কমন হতে পারে। তো এই জিনিসটা, এই বিষয়টা মনে রাখার জন্য জাস্ট একটু ফান করে বললাম যে এরা সবাই কমন নাউনের মতো হতে চায়। তো এখন আমরা আসি যে when a proper noun becomes common noun, একটা প্রপার নাউন কখন কমন নাউন হয়। আচ্ছা, এইটা বোঝার আগে আমি একটা উদাহরণ দিই। হ্যাঁ, ধরো আমি বললাম যে সাগর ইজ দ্য মেসি ইন আওয়ার টিম। আমাদের টিমে সাগর হচ্ছে একজন মেসি। আমাকে বলো তো এখানে মেসি বলতে আসলে কি বোঝাচ্ছে? মেসি বলতে কি লিওনেল মেসিকে বোঝাচ্ছে? বলো, লিওনেল মেসিকে বোঝাচ্ছে এই মেসি বলতে? উত্তর হচ্ছে না। এখানে মেসি বলতে মেসির মতো ভালো প্লেয়ারকে বোঝাচ্ছে। তো আমরা যখন মানে সমজাতীয় কোনো কিছুর তুলনা করব, হ্যাঁ, যে কারোর সাথে কারো কম্প্যারিজন করব, তো যার সাথে কম্পেয়ার করব সেটা কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, কি বললাম? যার সাথে কম্পেয়ার করব। যেমন এখানে আমি কম্পেয়ার করতেছি কার সাথে? মেসির সাথে। তাহলে আমরা মনে রাখবো এভাবে যে যার সাথে তুলনা করব সেটি আসলে কি হয়ে যাবে? সেটি কমন নাউন হয়ে যাবে। এখন কথা হচ্ছে যে স্যার কেন কমন নাউন? আমরা তো দেখেছিলাম প্রপার নাউনের শুরুতে ক্যাপিটাল লেটার থাকে, তো এখানে তো ক্যাপিটাল লেটার আছে, তাহলে এটা কেন কমন হয়ে গেল? বিকজ তুমি খেয়াল করো, এই মেসি বলতে কিন্তু মেসিকে বোঝাচ্ছে না, রেদার একটা গুড প্লেয়ারকে বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? গুড প্লেয়ার। আমাকে বলো তো প্লেয়ারটা কি নাউন? প্লেয়ারটা কমন নাউন। ঠিক আছে, যেহেতু প্লেয়ারটা কমন নাউন এবং এই মেসি দ্বারা আসলে মেসিকে না বুঝে প্লেয়ারকে বোঝাচ্ছে, এটা ভালো প্লেয়ারকে বোঝাচ্ছে, তাহলে এই জন্যই মেসিটা কমন নাউন হয়ে যাবে। আরো সহজ কথায় বলি, প্রপার নাউন বলতে তো একজনকে বোঝায়। যখন আমি বলি, যদি আমি বলতাম যে লিওনেল মেসি, তাহলে একজনকে বোঝাচ্ছে, তখন সেটা প্রপার নাউন। কিন্তু যখন আমি বললাম মেসি, হি ইজ দ্য মেসি ইন আওয়ার টিম, তো তুমি কি জানো এরকম বাংলাদেশের প্রতিটা গ্রামেই দুই একটা করে মেসি আছে, যারা ভালো ফুটবল খেলে তাদেরকে সবাইকে আমরা মেসি বলে ডাকি। ইভেন তুমি নিজেও হয়তো জানো যে তোমাদের ব্যাচের মধ্যে তুমি হয়তো কাউকে মেসি বলে ডাকো যে ভালো ফুটবল খেলে। তার মানে মেসি বলতে মেসিকে না বুঝিয়ে মানে যতগুলো ভালো প্লেয়ার আছে তাদের সবাইকে বোঝাচ্ছে। তাহলে ধরো তুমি ভালো ফুটবল খেলতে আমি তোমাকে মেসি বলছি, আর একজন ভালো ফুটবল খেলে আমি ওকেও মেসি বলছি, আর একজন ভালো ফুটবল খেলে ওকেও মেসি বলছি। তাহলে দেখো তো এটা কি একজনকে বোঝাচ্ছে নাকি যত ভালো প্লেয়ার আছে পৃথিবীর তাদের সবাইকে মেসি বলতেছি আমি? মানে সহজ কথা, এখানে মেসি বলতে লিওনেল মেসি না, মেসি হচ্ছে একটা স্ট্যান্ডার্ড। ওকে, মেসি হচ্ছে একটা কি প্লেয়ার, একটা ভালো প্লেয়ারের স্ট্যান্ডার্ড। এই জন্য এটা হচ্ছে বেসিক্যালি কমন নাউন। বুঝতে পেরেছো বিষয়টা? বাট সাগর কিন্তু প্রপার নাউন, এটা কিন্তু প্রপারই থাকবে, এটা কিন্তু চেঞ্জ হবে না, কারণ সাগর বলতে তো একজনকে বোঝাচ্ছে। বিষয়টা কি বুঝতে পেরেছো? আচ্ছা, আমরা বাম পাশে আমরা একজনের ছবি দেখতে পাচ্ছি আর ডান পাশে আরেকজনের ছবি দেখতে পাচ্ছি। তো আমরা ডান পাশের ছবির এই ব্যক্তিকে চিনি আমরা, উনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ঠিক আছে, আমি একটু সংক্ষেপে ওনার নাম লিখলাম, নজরুল। আর বাম পাশে যাকে দেখতে পাচ্ছ, এটা ওনাকে তোমরা হয়তো অনেকেই চিনবা না, অনেকে বলতে চিনবাই না, বাট ওনার নাম হচ্ছে লর্ড বায়রন। ওকে, তো এই কাজী নজরুল ইসলাম এবং লর্ড বায়রনের লেখার মধ্যে একটা সিমিলারিটি ছিল। অর্থাৎ নজরুলও বিদ্রোহের কবিতা লিখতেন, লর্ড বায়রনও বিদ্রোহের কবিতা লিখতেন। ঠিক আছে, নজরুলও কোনো অন্যায় সহ্য করতেন না, লর্ড বায়রনও অন্যায়ের বিরুদ্ধে কবিতা লিখতেন। এই জন্য আমরা তোমরা একটা সেন্টেন্স মানে মাঝে মধ্যে দেখবা যে বইয়ের মধ্যে এরকম থাকে যে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলা লিটারেচার। নজরুলকে বাংলা লিটারেচারের কি বলা হয়? বায়রন বলা হয়। সো এখানে বলো তো, এখানে বায়রন বলতে আমরা কি বায়রনকে বোঝাচ্ছি, লর্ড বায়রনকে বোঝাচ্ছি? উত্তর হচ্ছে না, আমরা বায়রনকে বোঝাচ্ছি না, বরং এখানে বায়রন হচ্ছে একটা কি, বায়রন হচ্ছে একটা কবির নামকে বোঝাচ্ছে, মানে একটা বিদ্রোহী কবিকে বোঝাচ্ছে। তো আমরা জানি পোয়েট তো একটা কমন নাউন, এই জন্য বায়রনটা হয়ে যাবে কমন নাউন। ওকে, সো মানে তুমি তো এইভাবে মনে রাখতে পারো যে যার সাথে আমরা তুলনা করব, তো আমরা এখানে নজরুলকে তুলনা করতেছি
কার সাথে? বায়রনের সাথে, এই জন্য বায়রনটা কমন নাউন। তারপর দেখো আমি আরেকটা যদি সেন্টেন্স লিখি যে নারায়ণগঞ্জ is the dandy of Bangladesh। আচ্ছা, নারায়ণগঞ্জ ইজ দ্য ড্যান্ডি অফ বাংলাদেশ। এখন কথা হচ্ছে যে ড্যান্ডি বলতে কি বোঝায়? ড্যান্ডি বলতে স্কটল্যান্ডের একটা শহর আছে যেটাকে আমরা বলি ড্যান্ডি, এবং সেখানে প্রচুর পাট জন্মাতো। ওকে, তো স্কটল্যান্ডের ওই ড্যান্ডিতে পাট জন্মাতো এবং নারায়ণগঞ্জেও পাট জন্মাতো। এই জন্য আমি কি করছি? নারায়ণগঞ্জের তুলনা করছি কার সাথে? এই যে ড্যান্ডির সাথে। এই যে ড্যান্ডির সাথে তুলনা করছি, দ্যাটস ওয়াই ড্যান্ডিটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কমন নাউন। আমি যদি আরেকটা এক্সাম্পল বলি যে ঢাকা ইউনিভার্সিটি, বা সংক্ষেপে লিখলাম ডিইউ, ইজ দ্য অক্সফোর্ড অফ দ্য ইস্ট, ইজ দ্য অক্সফোর্ড অফ দ্য ইস্ট। ঠিক আছে? আচ্ছা, তো এটাকে বলা হয় কি? প্রাচ্যের অক্সফোর্ড, তাই না? ঢাকা ইউনিভার্সিটিকে কি বলা হয়? যে প্রাচ্যের অক্সফোর্ড, প্রাচ্যের অক্সফোর্ড। এখন তোমরা অনেকেই এতদিন প্রাচ্য শব্দটার অর্থ বুঝতে না। প্রাচ্য বলতে কি বোঝায়? প্রাচ্য বলতে বোঝায়, প্রাচ্য মানে হচ্ছে পূর্ব। ওকে, প্রাচ্য মানে হচ্ছে পূর্ব। এটার বিপরীত শব্দ হচ্ছে প্রাতীচ্য। প্রাচ্যর বিপরীত শব্দ কি? প্রাতীচ্য। প্রাতীচ্য মানে হচ্ছে পশ্চিম। পশ্চিম বলতে বোঝায় ওই যে আমাদের ইউরোপ বা পশ্চিমাদেরকে বোঝায়। আর প্রাচ্য বলতে ইস্ট বা পূর্বদের, মানে আমরা যদি ম্যাপে দেখি, ধরো এটা যদি ওয়ার্ল্ড ম্যাপ হয়, তাহলে আমরা জানি যে ওয়ার্ল্ড ম্যাপের এই পাশে পশ্চিম, এই পাশে পূর্ব। তো পূর্বের দেশগুলোকে প্রাচ্য বলা হয়, আর পশ্চিমের দেশগুলোকে বলা হয় প্রাতীচ্য। আচ্ছা, যাই হোক, এগুলো বাংলা বিষয় বাদ দিয়ে আমরা মেইন বিষয়টাতে আসি। তো এইখানে আমি ঢাকা ইউনিভার্সিটিকে তুলনা করছি কার সাথে? অক্সফোর্ডের সাথে, অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে। তাহলে এই অক্সফোর্ড ইউনিভার্সিটি কিন্তু আর প্রপার নাউন না, এটা হয়ে যাবে কি নাউন? কমন নাউন। ওকে, বিষয়টা কি বুঝতে পেরেছো? ওকে, তো এইরকম আরো অনেক কিছু থাকতে পারে। আমি যদি একটু এখানে লিখি, দেখো একটু এখানে এক্সাম্পলগুলো লিখি, আরো দু একটা। ধরো লিখলাম যে ইউ আর আ নজরুল, তুমি হচ্ছে একজন নজরুল। তো এখানেও কিন্তু নজরুলটা কি নাউন? এটা কমন নাউন হয়ে যাবে। কারণ কি? আমি তোমাকে তুলনা করছি কার সাথে? নজরুলের সাথে। তো এখানে নজরুল বলতে নজরুলকে বোঝাচ্ছে না, একজন কবিকে বোঝাচ্ছে। দ্যাটস ওয়াই এটা কমন নাউন। ঠিক আছে, কনসেপ্টটাকে বুঝতে পেরেছো? ওকে, ফাইন। এখন আমরা আসি, যদি একই নামের একাধিক ব্যক্তি থাকে, আমি যদি বলি যে দেয়ার আর টু সামিন, দেয়ার আর টু সামিনস ইন আওয়ার ক্লাস, আমাদের ক্লাসে দুইটা সামিন আছে। সো তখন কিন্তু এই সামিন আর প্রপার নাউন হবে না, এটা হয়ে যাবে কমন নাউন। কারণ সামিন বলতে একজন না, একাধিক ব্যক্তিকে বোঝাচ্ছে। যাই হোক, এটা কি বুঝতে পেরেছ? এছাড়াও আমরা আরো কিছু ক্ষেত্রে কমন নাউন ইউজ করি, মানে প্রপার নাউনটা কমন হয়ে যায়। যদি আমি বলি আই স আ রহমান, বা ধরো এটাকে একটু সেন্টেন্সটা নতুন করে লিখি, আ রহমান কেম টুডে, আর রহমান কেম টুডে, অর্থাৎ রহমান নামে একজন এসেছিল। তো এই যে তখন কিন্তু এই রহমানটা আর প্রপার নাউন থাকবে না, এটা হয়ে যাবে কমন নাউন। তো এখন এই জিনিসটা চেনার শর্টকাট কি কোনো ওয়ে আছে? শর্টকাট ওয়ে আছে, সেটা হচ্ছে প্রপার নাউনের পূর্বে আমরা জানি কি নর্মালি প্রপার নাউনের পূর্বে যে দেখো বিভিন্ন ব্যক্তির নাম, তো প্রপার নাউনের পূর্বে কি এ বা এন বসে, আর্টিকেল বসে? বলো, বসে না। তো যদি কখনো বসে তাহলে সেটা কমন নাউন হয়ে যাবে। এই দেখো আর্টিকেল বসেছে, কমন নাউন হয়ে গেছে। বা এই যে যদি প্লুরাল হয়, অর্থাৎ একই নামে যদি একাধিক ব্যক্তি থাকে, সেটা প্লুরাল মানে কমন নাউন হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে আমরা একটু আগে যে এখানে এক্সাম্পলগুলো দেখলাম, তোমরা এইভাবে মনে রাখতে পারো যে এখানে দেখবে এই যে মেসিটা তো নর্মালি কি ছিল? মেসিটা প্রপার নাউন ছিল, বাট এটার আগে দেখো একটা আর্টিকেল বসেছে দা। এই যে অক্সফোর্ডটা এটা একটা প্রপার নাউন ছিল, কিন্তু এটার আগে এই যে দা বসেছে, তখন এটা হয়ে গেছে কমন নাউন। তো এইভাবে মনে রাখতে পারো, বাট মেইন কনসেপ্টটা কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। অর্থাৎ যার সাথে তুলনা করব সেটা বেসিক্যালি কমন নাউন হয়ে যাবে। বুঝতে পেরেছো? ওকে, ফাইন, আমরা এটা বুঝলাম, এটা নিয়ে আমাদের আর কোনো ডাউট নেই।
যদি ডাউট থাকে তাহলে ভিডিওটা আরেকবার দেখে নিবে এই পার্টটুকু, তাহলেই বুঝে যাবে। এখন আমরা আসি যে একটা ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন নাউন হয়। ওকে, আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন দ্বারা পুরো পৃথিবীর সম্পূর্ণ অংশটুকু বোঝায়, পৃথিবীর সম্পূর্ণ অংশ। ওকে, আর কমন নাউন দ্বারা নির্দিষ্ট অংশ। তার মানে সাপোজ আমি বললাম, এই যে দেখো এখানে তুমি বামে একটা ছবি দেখতে পাচ্ছ, এখানে আমরা পানির বিভিন্ন সোর্স দেখতে পাচ্ছি, যেমন এটা ওয়েল, এটা হচ্ছে বৃষ্টির পানি, এটা হচ্ছে নদীর পানি, ঠিক আছে। মানে সহজ কথায় আমি যদি বলি, একটা সেন্টেন্স বলি যে ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট ইন আওয়ার লাইফ, বা এলিমেন্ট ফর আস, এটা লিখলাম। আর আরেকটা সেন্টেন্স লিখলাম, দেখো যে দ্য ওয়াটার অফ দিস গ্লাস ইজ ক্লিন, এই গ্লাসের পানিগুলো পরিষ্কার। সো এবার তুমি খেয়াল করো, যখন আমি বলছি ওয়াটার ইজ অ্যান ইম্পর্টেন্ট এলিমেন্ট, এই ওয়াটার বলতে কি পৃথিবীর কোনো নির্দিষ্ট পানি বোঝাচ্ছে নাকি পৃথিবীর সকল পানিকে বোঝাচ্ছে? আনসার হচ্ছে পৃথিবীর সকল পানিকে একসাথে বোঝাচ্ছে। এই জন্যই বললাম যে ম্যাটেরিয়াল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো অংশ বোঝায় না, মানে সম্পূর্ণ অংশটাকে একবারেই বোঝায়, মানে কোনো আলাদা করে বোঝায় না। বুঝতে পেরেছো? এই জন্যই ম্যাটেরিয়াল, এই জন্য ওয়াটারটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যখন আমি বলছি দ্য ওয়াটার অফ দিস গ্লাস, ওকে, তখন এটা এই ওয়াটার বলতে পৃথিবীর সম্পূর্ণ পানিকে বোঝাচ্ছে না, এই যে নির্দিষ্ট এই জাস্ট এই গ্লাসটার পানিটাকেই বোঝাচ্ছে। এই জন্য তখন এটা হয়ে যাবে কমন নাউন। কনসেপ্টটাকে বুঝতে পেরেছো? তাহলে ম্যাটেরিয়াল এবং কমনের ডিফারেন্সটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন দ্বারা সম্পূর্ণ অংশকে বোঝাবে, আর কমন নাউন দ্বারা নির্দিষ্ট অংশকে বোঝাবে। এখন আমি জানি এখানে অনেকের একটা প্রশ্ন থাকে যে স্যার নর্মালি নির্দিষ্ট করে বোঝালে তো প্রপার নাউন হয়, তাহলে ওয়াটারটা প্রপার নাউন কেন হলো না? কথা হচ্ছে ওয়াটার বলতে কি একজনকে বোঝায় বা একটা পানিকে বোঝায়? বলো, বোঝায় না। তাহলে ওয়াটারটা কোনোভাবেই প্রপার হতে পারে না। তাহলে কমন কেন? ওয়াটারটা এখানে কমন নাউন কেন হলো? আমরা শুরুতেই একটা জিনিস বলেছিলাম যে কমন নাউনকে প্লুরাল করা যায়, কমন নাউনকে গণনা করা যায়, ঠিক আছে। কিন্তু যখন আমি বলছি ওয়াটার, এই পৃথিবীর সকল পানি, আমি কি কোনোভাবে এটা কাউন্ট করতে পারবো? বলো, কাউন্ট করা পসিবল? আনসার হচ্ছে নো, বিগ নো, কোনোভাবেই পসিবল না। কিন্তু যখন আমি বললাম দ্য ওয়াটার অফ দিস গ্লাস, এইটা কিন্তু কাউন্ট করা পসিবল, যে এই গ্লাসের পানি, এই যে এক গ্লাস পানি, এক গ্লাস পানি, এটা তো কাউন্ট করতে পারি আমরা। এই জন্য এই ওয়াটারটা বেসিক্যালি এটা কমন নাউন হয়ে যায়। বুঝতে পেরেছো বিষয়টা? তাহলে এরকম আমি যদি আরেকটা এক্সাম্পল দেই, আমি যদি বলি সুগার ইজ সুইট, তো এইখানে সুগারটা ম্যাটেরিয়াল নাউন। কারণ কি? এখানে সুগার বলতে জেনারেলি সকল সুগারকে বোঝাচ্ছে। বাট আমি যদি বলি আরেকটা সেন্টেন্স যে দ্য সুগার অফ চায়না ইজ নট গুড, চায়নার চিনি ধরো ভালো না, ঠিক আছে। তাহলে এই সুগার বলতে কি পৃথিবীর সকল চিনিকে বোঝাচ্ছে নাকি নির্দিষ্ট একটা চিনিকে বোঝাচ্ছে? নির্দিষ্ট একটা ক্যাটাগরির চিনিকে বোঝাচ্ছে। এই জন্য এইটা হয়ে যাবে কমন নাউন। অ্যান্ড সিমিলার থিং হ্যাপেন্ড ফর অ্যাবস্ট্রাক্ট নাউন টু। আমি যখন বলি, একটা এক্সাম্পল লিখি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আর আমি যদি লিখি দ্য অনেস্টি অফ মুহাম্মদ ওয়াজ প্রেইজওয়ার্দি, প্রেইজওয়ার্দি মানে হচ্ছে প্রশংসনীয়। ওকে, আচ্ছা, তো তুমি খেয়াল করো এখানে এই দুইটা সেন্টেন্সেই অনেস্টি কথাটা আছে। তো এই অনেস্টি বলতে পৃথিবীর সবার অনেস্টিকে একসাথে বোঝাচ্ছে, সবার জন্য প্রযোজ্য। কিন্তু এই অনেস্টি সবার অনেস্টি না, হ্যাঁ, এটা নির্দিষ্ট একজনের অনেস্টি, মুহাম্মাদের অনেস্টি। তো এই জন্য এটা হয়ে যাবে কমন নাউন আর এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিষয়টাকে বুঝতে পেরেছো? তাহলে
ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন কখন কমন হবে? যদি সম্পূর্ণ অংশকে না বোঝে, নির্দিষ্ট একটা অংশকে বোঝায়, তাহলে এটা হয়ে যাবে কমন। আর যদি জেনারেলি সকল অংশকে বোঝায়, তাহলে ওটা হয়ে যাবে ম্যাটেরিয়াল হলে ম্যাটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট হলে অ্যাবস্ট্রাক্ট। তো যাই হোক, এটা তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা তাহলে দেখলাম কি, যে সবগুলো নাউনে কি হচ্ছে, মানে কমন নাউন হচ্ছে, ম্যাটেরিয়াল নাউন কমন হচ্ছে, প্রপার নাউন কমন হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউন কমন হচ্ছে। তো এখন কমন নাউন আবার সে অ্যাবস্ট্রাক্ট হতে চায়, কমন নাউন আবার কি হবে? কমন নাউন আবার অ্যাবস্ট্রাক্ট হবে। তো এখন আমরা এটা দেখবো যে একটা কমন নাউন কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে। আচ্ছা, আমি আগে একটা সেন্টেন্স লিখি। ওকে, আমি এখানে কিছু সেন্টেন্স লিখেছি। দেখো, প্রথম সেন্টেন্সটাতে লিখেছি মাদার লাভস দ্য চিলড্রেন, মা মানে বাচ্চাদেরকে ভালোবাসে। হ্যাঁ, তো এইখানে মাদার বলতে আসলে মাকে বোঝাচ্ছে। ওকে, কিন্তু এইখানে খেয়াল করো তো, দ্য মাদার রোজ ইন হার, এই সেন্টেন্সটার অর্থ জানো? অনেকেই বলে যে মা তাকে একটা গোলাপ দিয়েছিল, কিন্তু যাই হোক, এটার মিনিংটা এরকম না। এটার মিনিং হচ্ছে, দেখো, রোজ হচ্ছে রাইজের পাস্ট ফর্ম, রাইজ মানে জেগে ওঠা, আর রোজ মানে জেগে উঠেছিল। তো দ্য মাদার রোজ ইন হার বলতে বোঝা যায় তার মাঝে মাতৃত্ব বোধ জেগে উঠেছিল, তার মাঝে মা জেগে উঠেছিল না। কারো মাঝে কি মা জেগে উঠতে পারে? উত্তর হচ্ছে না। কিন্তু মানুষের মাঝে মাতৃত্ব বোধ জেগে উঠতে পারে। এই যে আমরা একটা ছবি দেখছি, মনে করে এখানে এই যে যাকে দেখতে পাচ্ছি, এখানে একটা ছবি, এখানে একটা মেয়েকে দেখতে পাচ্ছি। সো এই মেয়েটা, সে মনে করো এই বাচ্চাটাকে দেখে তার মাঝে মাতৃত্ব বোধ জেগে উঠেছে। বুঝতে পেরেছো? তাহলে এই যে মাতৃত্ব বোধ, এইটা তো আসলে মাকে বোঝাচ্ছে না, রাদার মায়ের গুণকে বোঝাচ্ছে। ওকে, মায়ের গুণ, বুঝতে পেরেছো? বা মায়ের স্বভাব বা মায়ের বৈশিষ্ট্য। তো মায়ের গুণ বা মায়ের বৈশিষ্ট্য কি দেখা যায়? বলো, দেখা যায়? এটাকে ধরা যায়? উত্তর হচ্ছে না, এটাকে ফিল করা যায়। এই জন্য এই সেন্টেন্সে এই মাদারটা হয়ে গেল অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন? মাদারটা অ্যাবস্ট্রাক্ট। ওকে, আর প্রথম সেন্টেন্সে এখানে দেখো, খেয়াল করো, এইখানে এই মাদারটা, এটা হচ্ছে কমন নাউন। এটা কি নাউন? এটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, আমরা যদি পরের সেন্টেন্সটা দেখি, দেখো বলেছে দ্য টাইগার ইজ এ বিস্ট। এইখানে বলছে দ্য টাইগার ইজ এ বিস্ট, মানে টাইগার হচ্ছে একটা কি? পশু। বিস্ট মানে কি? বিস্ট মানে পশু। তো এটা একটা প্রাণীকে বোঝাচ্ছে, তো এটা একটা কমন নাউন। কিন্তু আমি যদি এই সেন্টেন্সটা খেয়াল করি, দেখো বলছে চেক দ্য বিস্ট ইন ইউ। হ্যাঁ, অর্থাৎ বলতেছে তোমার মাঝে যে পশুটা আছে সেটা চেক করো। এখন কথা হচ্ছে, মানুষের মাঝে কি পশু থাকতে পারে? উত্তর হচ্ছে না, কিন্তু পশুর বৈশিষ্ট্য থাকতে পারে। এটা বলতেছে পশুর স্বভাব, পশুর স্বভাব বা পশুর বৈশিষ্ট্য। এই যে তুমি এই ছবিটা দেখতে পাচ্ছ, দেখলেই বুঝতে পারবে। দেখো, একটা ছোট্ট বাচ্চাকে পিটানোর জন্য একজন লোকে দেখো বেল্ট নিয়ে যাচ্ছে। তো এটা কি একজন সাধারণ মানুষের পক্ষে পসিবল? উত্তর হচ্ছে যে না, এত ছোট একটা মানুষকে এইভাবে নির্দয়ভাবে পেটানো পসিবল না। তো যে পেটাবে, এই কাজটা যে করবে, সে কি আদৌ মানুষ নাকি সে কি পশু? সে তখন পশু হয়ে যাবে, তার মধ্যে পশুর স্বভাব মানে থাকবে। তো এই জন্য এই বিস্ট বলতে কিন্তু পশুকে বোঝাচ্ছে না, বরং পশুর ক্যারেক্টারকে বোঝাচ্ছে। এই জন্য এটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এই বিস্টটা কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমি যদি একটু বিষয়টা ক্লিয়ার করি, যে যদি ব্যক্তি বা প্রাণীকে বোঝায়, তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। ওকে, আর যদি ব্যক্তি বা প্রাণীর স্বভাব বা গুণ বা বৈশিষ্ট্য এগুলো যদি থাকে, তাহলে সেটা হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো আমি ট্রাই করলাম যে তোমাদেরকে এই জিনিসটা ভালোভাবে বুঝিয়ে দেওয়ার, যাতে তোমাদের কোনো প্রবলেম না থাকে। তো এখন আমাকে বলো, এটা কারো কোনো প্রবলেম আছে কিনা? প্রবলেম থাকার কথা না, মানে সহজ জিনিস। মানে যদি ব্যক্তিকে বোঝায় তাহলে কমন নাউন, আর ব্যক্তিকে না বোঝায় যদি ব্যক্তির বৈশিষ্ট্য বা স্বভাবকে বোঝায়, তাহলে হচ্ছে ওটা হয়ে যাবে কি নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, সো আমাদের আর অল্প একটু বাকি আছে, এটা হলে আমাদের নাউন শেষ হয়ে যাবে। তো আমরা তো দেখলাম নাউনের বৈশিষ্ট্যগুলো। এখন আমরা দেখতে চাই হাউ টু আইডেন্টিফাই নাউন, মানে নাউনকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারি। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। প্রথম কথা, আমরা নাউনকে আইডেন্টিফাই করতে পারি অ্যাজ আ সাবজেক্ট। ওকে, আমি যদি বলি অনিক ড্রাইভস আ কার, অনিক একটা গাড়ি চালায়। সো এইখানে দেখো তো অনিকটা কি?
অনেক একটা নাউন, তাই না? এবং এটা সাবজেক্ট হিসেবে বসেছে। তার মানে নাউন কি হিসেবে বসতে পারে? নাউন সাবজেক্ট হিসেবে বসতে পারে। তো আমরা যদি কখনো সাবজেক্ট হিসেবে নাউন পাই তাহলে ওটা আমরা যদি দেখি যে সাবজেক্ট হিসেবে বসেছে তাহলে সেটা নাউন হবে অথবা প্রোনাউন হবে, তবে নাউন হওয়ার পসিবিলিটি রয়েছে। এরপরে আমরা দেখি এখানে কি বলেছে, অবজেক্ট হিসেবে। এই বাক্যের অবজেক্ট কোনটা? আকার। আকারও তো একটা নাউন। তার মানে একটা সেন্টেন্সের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। তাহলে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে একটা সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে বসতে পারে, আর একটা হচ্ছে অবজেক্ট হিসেবে বসতে পারে। এরপর দেখো বলছে আফটার প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ অ্যান্ড ডিটারমিনার। এইটা খুব ইম্পর্টেন্ট। তুমি যদি নাউন আইডেন্টিফাই করতে চাও এই জিনিসটা বুঝতে পারছো। অ্যাজ এ সাবজেক্টটা তো আমি লিখে দিয়েছি, এটার বলার দরকার নেই। আচ্ছা, প্রিপোজিশনের পরে কিভাবে নাউন বসে, যেমন আমি যদি বলি হি ইজ ইন দ্য রুম, হি ইজ ইন দ্য রুম। খেয়াল করো এই যে দ্য রুমটা কি নাউন না? যদি এটা নাউন ফ্রেজ যাই, এটা আমি নাউন ধরলাম, তো এই ইনটা কি প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে এই যে নাউন বসে। তো এখন আমি যদি একটা ব্যতিক্রমধর্মী তোমাদেরকে একটা এক্সাম্পল দিই, যে ব্লেসিং কামস ফ্রম অ্যাবাভ। এখানে অ্যাবাভটা এখানে কোন পার্টস অফ স্পিচ? অনেকেই বলবে যে অ্যাবাভটা হচ্ছে প্রিপোজিশন, আবার অনেকে বলবে অ্যাডভার্ব। আনসার হচ্ছে না, এই অ্যাবাভটা এখানে এটা নাউন। কিভাবে নাউন? কারণ খেয়াল করো এই যে এর আগে একটা কি আছে, ফ্রমটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে নাউন বসে। বুঝতে পেরেছো? এখন আমরা আসি অ্যাডজেক্টিভের পরে কিভাবে নাউন বসে। অ্যাডজেক্টিভের পরে যেমন আমি যদি বলি যে শি ইজ আ বিউটিফুল গার্ল, শি ইজ আ বিউটিফুল গার্ল, তাহলে খেয়াল করো বিউটিফুলটা কি? বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে যেটা থাকবে সেটা কি হবে? নাউন হবে। তাহলে এই গার্লটা নাউন। এরপর দেখো বলছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন বসে। এখন ডিটারমিনার কোনগুলো? ডিটারমিনারগুলো হচ্ছে, আমি একটু ডিটারমিনারগুলো লিখি, যেমন মেনি, মাচ, সাম, ফিউ, লিটল। ঠিক আছে? ইভেন আর্টিকেল যে আমরা ইউজ করি, যে এ, অ্যান, দা বা দি, এই প্রত্যেকটা হচ্ছে একটা ডিটারমিনার। ওকে, তাহলে এই ডিটারমিনারের পরে নর্মালি নাউন বসে। তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিই। আমি তো একটা সেন্টেন্স লিখি যে বাট মি, নো বাটস। আচ্ছা, এখানে আরেকটা ভুলে গেছি, নোটাও একটা ডিটারমিনার। সো এই বাক্যে এই বার্ডসটা কিন্তু নাউন হবে। কেন বার্ডসটা নাউন? আচ্ছা, এক্সপ্লেন করি। এটার অর্থ হচ্ছে বাট মি নো বার্ডস মানে আমাকে কিন্তু করো না। ঠিক আছে? তো এইখানে এটা নাউন কেন? বিকজ নোটা হচ্ছে একটা ডিটারমিনার, ডিটারমিনারের পরে নাউন বসে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছিলাম, এটা একটু অ্যাড করে নাও, যে পজেসিভ। পজেসিভের পরেও নাউন বসে, পজেসিভের পরেও নাউন বসে। পজেসিভ কোনগুলো? মাই, আওয়ার, হিজ, হার, দেয়ার, এগুলো। ঠিক আছে? যেমন আমি যদি বলি মাই হাউস, তাহলে হাউসটা নাউন। ওকে, আচ্ছা, তো এইভাবে আমরা এটা মনে রাখতে পারি যে যদি নাউনকে আইডেন্টিফাই করতে পারি। যদি দেখি যে প্রিপোজিশন আছে বা অ্যাডজেক্টিভ আছে বা ডিটারমিনার আছে, তাহলে এর পরের যে ওয়ার্ডটা হবে সেটা নাউন হবে। তো এছাড়াও আর একটা টেকনিক আছে যেটার মাধ্যমে আমরা কিছু আনকমন নাউনগুলো চিনতে পারি। সেটা হচ্ছে কোনো একটা ওয়ার্ডের শেষের লেটারগুলো দেখে। সেটা কি? সেটা একটু আমি লিখে দিই। তো কোনো শব্দের শেষে যদি TION, SION, দেন নেস, মেন্ট, শিপ, হুড, ডম, ইজম, ঠিক আছে, দেন হচ্ছে ER, OR, নর্মালি এগুলো থাকলে কোনো ওয়ার্ডের শেষে যদি এগুলো পাও তাহলে ধরে নিবে সেটা একটা নাউন। কীরকম? যেমন TION দিয়ে তাহলে কম্পিটিশন। হ্যাঁ, কম্পিটিশনের শেষে দেখো TION আছে, তার মানে কম্পিটিশন একটা নাউন। আমি যদি বলি কনফিউশন, কনফিউশনের শেষে SION আছে। ঠিক আছে, তাহলে এটা একটা নাউন। আমি যদি বলি নেস, যেমন নেস দিয়ে কি বলা যেতে পারে? নেস দিয়ে, আচ্ছা এই মুহূর্তে মনে পড়ছে না, আমি মেন্ট দিয়ে একটা বলি,
যেমন কমিটমেন্ট, আমরা বলি কমিটমেন্ট, তাহলে কমিটমেন্টটা কি? কমিটমেন্ট হচ্ছে নাউন। এখানে হচ্ছে শিপ, যেমন ফ্রেন্ডশিপ, তাহলে ফ্রেন্ডশিপ হচ্ছে নাউন। এই যে হুড, আমরা বলি চাইল্ডহুড, বয়হুড, এগুলো হচ্ছে নাউন। আমরা যদি বলি ডম, যেমন ফ্রিডম। ইজম, ইজম মানে হচ্ছে যেমন কোনো শব্দের শেষে যদি আইএসএম থাকে, যেমন ফ্যামিনিজম, তাহলে এটা একটা নাউন। কোনো ওয়ার্ডের শেষে যদি ইআর থাকে বা ওআর থাকে, যেমন অ্যাক্টর, ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে প্রত্যেকটাই এক একটা নাউন। তাহলে আমরা এইভাবে নাউন মনে রাখতে পারি। সো এটাই ছিল আমাদের নাউন সম্পর্কে আমাদের বিস্তারিত ক্লাস। যা যা বলার আমি সবই বলেছি, ইভেন যেটা তোমাদের লেভেলে হয়তো দরকার ছিল না সেটাও বলেছি। তো এটা বলেছি বিকজ এগুলো তোমরা তোমাদের লাইফে কোনো না কোনো একটা এক্সামে এগুলো অবশ্যই আবার পাবা। হ্যাঁ, তখন আমাদের কথাগুলো তোমাদের অবশ্যই মনে করবে যে হ্যাঁ, এই জিনিসগুলো তো স্যার আমাদের ক্লাস 6-এই পড়িয়েছিল। ঠিক আছে, ক্যারেট কোচিংয়ের বিশেষত্বই হচ্ছে এটা। হ্যাঁ, এখানে ক্যারেট কোচিং করলে অনেক কিছু শেখা যায়, যেটা তুমি ক্লাস 6-এ না, হয়তো 7, 9, 10 বা ইন্টার, ইভেন ভার্সিটিতে গিয়ে শিখবা যে জিনিসটা তোমাকে ক্লাস 6-এ শেখানো হয়। তো যাই হোক, সবাই ভালো থাকো। আজকের ক্লাসটা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আগামীতে আবারও কোনো ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।